হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে ডব্লিউপি এক্সাম 2025কে টার্গেট করে জিকে মক টেস্ট নাম্বার 3। এর আগে অলরেডি 2টি মক টেস্ট তোমাদের হয়ে গেছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার আমি প্লে লিস্ট দিয়ে রেখেছি। তোমরা আগের যে 2টি ভিডিও রয়েছে অবশ্যই কিন্তু তোমরা সেগুলোকে দেখবে। তো আজকে মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করবে, আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে যে এই 40টি প্রশ্নের মধ্যে তোমার উত্তর কটি ঠিক হয়েছে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে, যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? আজকের প্রথম প্রশ্ন এটি। তোমার প্রত্যেকে কমেন্ট করতে থাকো। তোমরা রাখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি হচ্ছেন কিন্তু ভারতের প্রথম উপরাষ্ট্রপতি। তিনি কত সাল থেকে কত সাল ভারতের উপরাষ্ট্রপতি পদে ছিলেন? তোমরা রাখবে 1952 থেকে 1962 সাল পর্যন্ত কিন্তু তিনি ভারতের উপরাষ্ট্রপতি পদে ছিলেন। এবং এই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হচ্ছেন কিন্তু ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি, সেটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কোন রাজ্যে ভারতের প্রথম তেল শোধনাগার স্থাপিত হয়েছিল? কোন রাজ্যে ভারতের প্রথম তেল শোধনাগার স্থাপিত হয়েছিল? তোমরা রাখবে আসামে কিন্তু ভারতের প্রথম তেল শোধনাগার স্থাপিত হয়েছিল। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, তার সাথে তোমাদের আর দুটো আমি পয়েন্ট যোগ করে দিতে চাই। দেখো, যদি এখানে তেল উৎপাদনের কথা বলে সেক্ষেত্রেও কিন্তু আসাম হবে প্রথম, এবং তারপরে রয়েছে গুজরাট, এবং তারপরে রয়েছে কিন্তু মহারাষ্ট্র। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধনীর মাধ্যম কোন সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন সংশোধনীর মাধ্যমে পরিবর্তিত হয়েছে? তোমরা রাখবে 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু সেটি পরিবর্তিত হয়েছে। তোমাদের দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আমি এখানে রেখেছি, তো সেগুলো দেখো। যে প্রথম সংশোধনীতে কি হয়েছিল, সেখানে বাক স্বাধীনতার সীমাবদ্ধতা এবং জমিদারি বিলোপ কিন্তু এই প্রথম সংশোধনীতে হয়েছিল, যেটি হয়েছিল 1951 সালে। সপ্তম সংশোধনী, এখানে কি হয়েছে, রাজ্য পুনর্গঠনের কিন্তু এটি হয়েছে, যেটি হয়েছে কিন্তু 1956 সালে। তারপর আসি 24তম সংশোধনীতে, যেটি হয়েছে 1971 সালে। এখানে কি রয়েছে দেখো, সংশোধনীর ক্ষমতা সুস্পষ্ট করা হয়েছে কিন্তু এখানে। তারপর 25তম সংশোধন যেটি রয়েছে, সেটি মৌলিক অধিকার বনাম নীতি নির্দেশমূলক নীতির ভারসাম্য। পরবর্তী 36তম সংশোধনী, যেটি 1975 হয়েছে, সেখানে কিন্তু সিকিমকে 22তম রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। 42তম সংশোধনীতে ক্ষুদ্র সংবিধান প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতাকে কিন্তু যোগ করা হয়েছে। 44তম সংশোধনী জরুরি ক্ষমতা সীমিত, সেটি কিন্তু এখানে করা হয়েছে। 52তম সংশোধনী দল ত্যাগ বিরোধী আইন কিন্তু এখানে পাশ করা হয়। তারপর 61তম সংশোধনীতে ভোটার বয়স কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। 73তম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাংবিধানিক মর্যাদা এখানে কিন্তু উল্লেখ আছে। এবং 86তম সংশোধনী, যেটি তোমাদের ডব্লিউপি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু 16 থেকে 18 বছর শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা এখানে কিন্তু এই সংশোধনীতে করা হয়। এবং 100তম সংশোধনীতে ভারত বাংলাদেশের স্থলসীমা চুক্তি, এবং 101তম সংশোধনীতে জিএসটি প্রবর্তন কিন্তু করা হয়, যেটি হয় 2016 সালে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ডান্ডি মার্চ কত কিলোমিটার ছিল? ডান্ডি অভিযান কত কিলোমিটার চলেছিল? তোমরা রাখবে ডান্ডি অভিযান যেটি চলেছিল সেটি কিন্তু 390 কিলোমিটার চলেছিল। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালন করা হয়? দিবস সম্পর্কে কিন্তু একটি প্রশ্ন তোমাদের থাকবে। তোমরা রাখবে 29শে জুন কিন্তু জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালন করা হয়।
তো ফ্রেন্ডস, আমরা এই ভিডিওর টার্গেট রেখেছি শুধুমাত্র 100টি লাইক। ঠিক আছে, তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু তোমরা এই যে 100টি লাইকের টার্গেট সেটিকে কিন্তু কমপ্লিট করে দেবে, এবং নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব, রেড ডাটা বুক কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? রেড ডাটা বুক কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? তো মনে রাখবে, বিপন্ন প্রাণী এবং উদ্ভিদের সম্পর্কে কিন্তু এই রেড ডাটা বুকে এন্ট্রি করা হয়, এবং এই বিপন্ন প্রাণী এবং উদ্ভিদের সঙ্গে সম্পর্ক কিন্তু হচ্ছে এই রেড ডাটা বুক। তো কী হবে? অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। রক অ্যাডিক্টস কার দ্বারা নির্মিত? রক অ্যাডিক্টস কার দ্বারা নির্মিত? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে, সম্রাট অশোকের দ্বারা কিন্তু এটি নির্মিত। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের সবচেয়ে বড় শীতল মরুভূমি কোনটি? ভারতের সবচেয়ে বড় শীতল মরুভূমি কোনটি? তো কী হবে? তো আশা করি তোমরা জানো যে লাদাখ হচ্ছে কিন্তু ভারতের সবচেয়ে বড় শীতল মরুভূমি। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বেতয়িন প্রক্রিয়া কোন খনিজ উত্তোলনে ব্যবহৃত হয়? বেতয়িন প্রক্রিয়া কোন খনিজ উত্তোলনে ব্যবহৃত হয়? তোমরা রাখবে, অ্যালুমিনিয়াম উত্তোলনের ক্ষেত্রে কিন্তু এই বেতয়িন প্রক্রিয়া ব্যবহৃত হয়। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? ভারতের জাতীয় প্রতীক কোথা থেকে নেওয়া হয়েছে? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? তো মনে রাখবে, এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অশোকের সারনাথ স্তম্ভ থেকে কিন্তু ভারতের জাতীয় প্রতীক নেওয়া হয়েছে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কার্বন ডাই অক্সাইড গ্যাস কত শতাংশ হারে বায়ুমণ্ডলে বিদ্যমান? কার্বন ডাই অক্সাইড গ্যাস কত শতাংশ হারে বায়ুমণ্ডলে বিদ্যমান? তো মনে রাখবে, 0.03 থেকে 0.04% কিন্তু এই বায়ুমণ্ডলে বিদ্যমান। এছাড়া আর কি কি গ্যাস রয়েছে দেখো, নাইট্রোজেন গ্যাস যেটি রয়েছে সেটি হচ্ছে কিন্তু 78%, অক্সিজেন রয়েছে 21%, আর্গন রয়েছে 0.93%, এবং কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.04%, এবং নিয়ন, হিলিয়াম, মিথেন, ক্রিপ্টন, হাইড্রোজেন এবং ওজন অতি সামান্য গ্যাস রয়েছে কিন্তু 0.01%-এরও কম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম উচ্চ গতির রেল প্রকল্প কোন দুটি শহরের মধ্যে শুরু হয়? ভারতের প্রথম উচ্চ গতির রেল প্রকল্প কোন দুটি শহরের মধ্যে হয়? তো মনে রাখবে, মুম্বাই থেকে আহমেদাবাদ কিন্তু এই দুটি শহরে কিন্তু এই উচ্চ গতির রেল প্রকল্প শুরু হয়। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? তো মনে রাখবে, জাপানকে কিন্তু উদীয়মান সূর্যের দেশ বলা হয়, এবং নরওয়ে যে রয়েছে সেটিকে কিন্তু নিশীথ সূর্যের দেশ কিন্তু বলা হয়। মনে রাখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কবে গঠিত হয়? তো নিচে কমেন্ট করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 2010 সালে কিন্তু ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কিন্তু গঠিত হয়, যা এনজিটি নামেও কিন্তু পরিচিত। পরবর্তী প্রশ্ন দেখো, নন্দনকানন চিড়িয়াখানা কোথায় অবস্থিত? নন্দনকানন চিড়িয়াখানা কোথায় অবস্থিত? তো মনে রাখবে, নন্দনকানন যে চিড়িয়াখানা রয়েছে সেটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। নন্দনকানন চিড়িয়াখানা কোথায় অবস্থিত? তো এটি কোথায় অবস্থিত? এটি কিন্তু উড়িষ্যায় অবস্থিত। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারতের প্রথম কোন স্থান অন্তর্ভুক্ত হয়?
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় ভারতের প্রথম কোন স্থান অন্তর্ভুক্ত হয়? তোমরা রাখবে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু সর্বপ্রথম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়। অপশন এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় রাজ্য কোনটি? সেভেন সিস্টার রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় রাজ্য কোনটি? তোমরা রাখবে আয়তনের দিক থেকে অরুণাচল প্রদেশ হচ্ছে কিন্তু এই সেভেন সিস্টারের মধ্যে সব থেকে বড়। এবং যদি জনগণের কথা বলা হয়, জনসংখ্যার ভিত্তিতে কোন রাজ্যটি সবচেয়ে বড় এই সেভেন সিস্টারের মধ্যে, তাহলে মনে রাখবে তাহলে কিন্তু আসাম হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার দেখে নিচ্ছি সেভেন সিস্টারের মধ্যে কোন কোন রাজ্যগুলি রয়েছে। আশা করি তোমরা সবাই জানো যে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এই হচ্ছে সেভেন সিস্টারের কিন্তু এই 7টি রাজ্য নিয়ে কিন্তু গঠিত। পরবর্তী প্রশ্ন দেখো, স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত মিটার? তোমাদের পরীক্ষায় আসতে পারে। স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত মিটার? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে অপশন বি 182 মিটার হচ্ছে কিন্তু এই উঁচু স্ট্যাচু অফ ইউনিটি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ন্যানো প্রযুক্তি কোন স্কেলের সঙ্গে সম্পর্কিত? ন্যানো প্রযুক্তি কোন স্কেলের সঙ্গে সম্পর্কিত? তোমরা রাখবে 10⁻⁹ অর্থাৎ অপশন বি 10⁻⁹ মিটার এই স্কেলের সঙ্গে সম্পর্কিত ন্যানো প্রযুক্তি। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ব্লু হোয়েল কোন ধরনের প্রাণী? ব্লু হোয়েল কোন ধরনের প্রাণী? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু একটি স্তন্যপায়ী প্রাণী। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম স্মার্ট সিটি কোথায় ঘোষণা হয়েছিল? কোনটি ঘোষণা হয়েছিল? ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি ঘোষিত হয়েছিল? তো মনে রাখবে ভুবনেশ্বর হচ্ছে কিন্তু ভারতের প্রথম স্মার্ট সিটি হিসেবে কিন্তু ঘোষিত হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কী দেওয়া রয়েছে। পদ্মভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? পদ্মভূষণ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? তো মনে রাখবে পদ্মভূষণ যে পুরস্কার রয়েছে কিন্তু সেটি বহুবিধ ক্ষেত্রে কিন্তু প্রদান করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, কোন নদীকে বিহারের শোক বলা হয়? কোন নদীকে বিহারের শোক বলা হয়? তো আশা করি তোমরা সকলেই জানো যে কোশি নদীকে বিহারের শোক বলা হয়। এবং বাংলার শোক কাকে বলা হয়? তো বাংলার শোক বলা হয় কিন্তু দামোদর নদীকে। দামোদর নদীকে কিন্তু বাংলার শোক বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, অ্যাক্টিনাইট সিরিজ কোন পর্যায় শ্রেণীর কোন পর্যায়ে পড়ে? অ্যাক্টিনাইট সিরিজ পর্যায় শ্রেণীর কোন পর্যায়ে পড়ে? তো এটি কিন্তু পর্যায় সারণীর ষষ্ঠ শ্রেণীতে কিন্তু পড়ে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম ব্ল্যাক হোল আবিষ্কার করেন কে? ভারতের প্রথম কে ব্ল্যাক হোল আবিষ্কার করেন? তোমরা রাখবে প্রফুল্লচন্দ্র বাগচি, তিনি কিন্তু প্রথম ব্ল্যাক হোল আবিষ্কার করেন। অপশন ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখব, ন্যাশনাল ইলেকট্রনিক্স পলিসি কোন সালে গৃহীত হয়? ন্যাশনাল ইলেকট্রনিক্স পলিসি কোন সালে গৃহীত হয়? তোমরা রাখবে 2019 সালে কিন্তু ন্যাশনাল ইলেকট্রনিক্স পলিসি গৃহীত হয়। বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? বিশ্ব খাদ্য দিবস কবে পালন করা হয়? তোমরা রাখবে 16ই অক্টোবর কিন্তু বিশ্ব খাদ্য দিবস পালিত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? গতকালকের সিরিজে এটি ছিল, অন্য প্রশ্ন ছিল, এটি কিন্তু নোট করে দেওয়া ছিল এক্সট্রাভাবে। তো দেখো, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? তোমরা সকলেই জানো এটি কিন্তু ভিটামিন এ এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়। ভারতের জাতীয় পশু কোনটি? তোমরা রাখবে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে কিন্তু ভারতের জাতীয় পশু। পরবর্তী প্রশ্ন দেখো, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ কোথায় অবস্থিত?
সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মাইনিং অ্যান্ড ফুয়েল রিসার্চ কোথায় অবস্থিত? তোমরা রাখবে এটি কিন্তু ধানবাদে অবস্থিত। অপশন এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি? ভারতের প্রথম স্যাটেলাইট কোনটি? তোমরা রাখবে আর্যভট্ট হচ্ছে কিন্তু ভারতের প্রথম স্যাটেলাইট, যেটি সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় ভারত কিন্তু উত্তোলন করে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন হরমোন রক্তে চিনি নিয়ন্ত্রণ করে? কোন হরমোন রক্তে চিনি নিয়ন্ত্রণ করে? তোমরা রাখবে ইনসুলিন কিন্তু রক্তে চিনি নিয়ন্ত্রণ করে। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ন্যায় আদালত এর সদর দপ্তর কোথায়? আন্তর্জাতিক ন্যায় আদালত এর সদর দপ্তর কোথায়? তোমরা রাখবে দ্য হেগ শহরে কিন্তু এর আন্তর্জাতিক ন্যায়ালয়ের সদর দপ্তর রয়েছে। জাতিসংঘ মানবাধিকার ঘোষণা কত সালে গৃহীত হয়? জাতিসংঘ মানবাধিকার ঘোষণা কত সালে গৃহীত হয়? তোমরা রাখবে 1948 সালে কিন্তু এটি গৃহীত হয়। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র বসু কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? শরৎচন্দ্র বসু কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তোমরা রাখবে তিনি কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। অপশন বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতীয় গণপরিষদ এর প্রথম সভা কবে হয়? ভারতীয় গণপরিষদ এর প্রথম সভা কবে হয়? তোমরা রাখবে 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু ভারতীয় গণপরিষদের প্রথম সভা সংগঠিত হয়। কোন ভিটামিনকে অ্যান্টি রিকেটিক ভিটামিন বলা হয়? অর্থাৎ কোন ভিটামিন শরীরে থাকলে রিকেট রোগ হয় না, বা এটাও বলতে পারো কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়। তিনভাবেই প্রশ্নটি আসতে পারে। তো কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তো আশা করি তোমরা সকলেই জানো ভিটামিন ডি এর অভাবে কিন্তু রিকেট রোগ হয় না, বা এই ভিটামিন ডিকে কিন্তু অ্যান্টি রিকেটিক ভিটামিন বলা হয়। নেট প্রফিট রেশিও কোন ধরনের বিশ্লেষণ? নেট প্রফিট রেশিও এটি কোন ধরনের বিশ্লেষণ? তোমরা রাখবে লাভজনকতা। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম ডেপুটি প্রধানমন্ত্রী কে ছিলেন? তো কে ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী? তোমরা রাখবে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি ছিলেন কিন্তু ভারতের প্রথম ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী। তার কার্যকাল কত ছিল? তোমরা রাখবে 15ই আগস্ট 1947 সাল থেকে 15ই ডিসেম্বর 1950 সাল পর্যন্ত কিন্তু তিনি ভারতের উপপ্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে কয়টি? বায়োডাইভার্সিটি হটস্পট ভারতে কয়টি? তোমরা রাখবে 4টি কিন্তু রয়েছে। অপশন সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বায়োডাইভার্সিটি হটস্পট কিন্তু ভারতে 4টি রয়েছে। কি কি রয়েছে দেখো, হিমালয়, ইন্দো বর্মা, পশ্চিমঘাট পর্বতশ্রেণী এবং সুন্ডারল্যান্ড। এই 4টি হচ্ছে কিন্তু ভারতের বায়োডাইভার্সিটি হটস্পট। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই হচ্ছে আজকের মোট গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওর টার্গেট ছিল 100টি লাইক। আশা করি তোমরা এই ভিডিওর টার্গেটটিকে কমপ্লিট করে দিয়েছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।